ডাক্তারবাবু, মানে কি বুঝলেন? না, চিন্তার কোনো কারণ নেই। পা ভাঙেনি, মচকে গেছে। আমি ওষুধ লিখে দিচ্ছি, একটু রেস্ট নিলেই কমে যাবে। তবে হাঁটাহাঁটি কিন্তু একদম বন্ধ। আর আমি একটা অয়েন্টমেন্ট দিচ্ছি, ওটা দিনে 2-3 বার লাগাবেন। আর পায়ে আইস ব্যাগ দেবেন, ওটা আপনি আমাকে দিন। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। আপনি আমার সঙ্গে আসুন। কিন্তু রাজ, আমার মনটা বড় ডাকছে রাজ। আয়ুষকে না ওভাবে একা ছেড়ে দেওয়াটা উচিত হয়নি, আমার যাওয়া উচিত ছিল ওর সঙ্গে। ইন্দ্রাণী, তোমার ছেলে এখন বড় হয়ে গেছে, ও নিজেই সবকিছু সামলাতে পারবে। তাই বলছি যে ওকে নিয়ে দুশ্চিন্তা না করে বরং তুমি ওই গুরুদেবকে একটা ফোন করো, তাতে তোমার মন শান্ত। হ্যালো ইন্দ্রাণী, তোমরা মন্দিরে পৌঁছে গেছো? হ্যাঁ, দাঁড়াও, আমি কাউকে পাঠাচ্ছি, তোমাদেরকে নিয়ে আসবে। গুরুদেব নমস্কার, ক্ষমা করবেন গুরুদেব, আমি যেতে পারিনি। আসলে আমি বাড়ি থেকে বেরোচ্ছিলাম, ঠিক তখনই আমি আসলে একটু পায়ে চোট পেয়েছি। ফলে আয়ুষ একাই গেছে আপনার ওখানে, মানে ও রওনা হয়ে গেছে, খানিকক্ষণের মধ্যে পৌঁছে যাবে আপনার আশ্রমে। একা যাচ্ছে মানে? আয়ুষ কি রওনা হয়ে গেছে? ইন্দ্রাণী, তুমি এটা কি করলে? আমি তোমাকে বারবার বলেছিলাম যে যতক্ষণ না অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে আয়ুষের জীবনে বিপদ আছে, তুমি তাকে এইভাবে একা পাঠালে। না না না, এটা তুমি ঠিক করলে না। যতক্ষণ না আয়ুষের জীবন সঙ্গিনী, যে তার রক্ষা কবচ, তাকে আমরা খুঁজে পাচ্ছি, ততক্ষণ তুমি আয়ুষের ঢাল। তোমার সঙ্গই একমাত্র আয়ুষকে বিপদ থেকে দূরে রাখতে পারে। তোমার ছেলের সঙ্গে আজ তোমার থাকা উচিত ছিল। খুব বড় অনর্থ হয়ে গেল ইন্দ্রাণী। না না গুরুদেব, আপনি আপনি এরকম ভাবে বলবেন না। আমি থাকতে আমার আয়ুষের কোনো ক্ষতি হতে পারে না। আমি এক্ষুনি আসছি গুরুদেব। ইন্দ্রাণী, নারাজ, আর একটা প্রশ্ন করো না, এক্ষুনি যেতে হবে আমাদের। অনর্থ হয়ে গেল রাজ, এক্ষুনি যেতে হবে। তুমি গাড়ি বের করতে বলো শিগগিরই। ও ঠিক আছে, আমি বলছি, জয়দারকে বলছি।